এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই রে, সকাল হয়ে গেল। আমার তো আরো অনেকগুলো চ্যাপ্টার বাকি রে ছায়ু, কি হবে রে আমার? ছায়া এবার বেশ জোরে হেসে দিল। নীলার মাথায় চাটি মেরে বলে, সকাল হয়নি, এখন মাত্র 10টা বাজে। এই নে তোর প্রিয় চা। চা খেয়ে শরীরটা চাঙ্গা করতো, দেখবি ঘুম জানালা দিয়ে পালাবে। নীলা হাফ ছেড়ে বাঁচল। সন্ধ্যার পর থেকে সে ঝিমোচ্ছে। পড়া কিছুই হয়নি ভালো করে। না, এবার একটু সিরিয়াস হওয়া উচিত। ছায়া নিজের রুমে গেল, নিজের চারটা হাতে নিয়ে। পড়ার টেবিলে যেই না বসবে তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে বাবার নামটা জলজল করছে। ছায়া ফোনটা রিসিভ করে কানে ধরল। কেমন আছো মামুনি? ভালো আছো? শরীর ঠিক আছে? ছায়া নিঃশব্দে হাসে। বাবা তাকে খুব ভালোবাসে, সেটা সে জানে। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছি আমরা। কাল থেকে তোমার পরীক্ষা শুরু। ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও কেমন? আর ঠিকমতো খেয়ে নিও। এই নাও, তোমার মা কথা বলবে। পরীক্ষা যাতে ভালো হয়, আর পরীক্ষার হলে যাবার আগে ডিম সিদ্ধ অবশ্যই খাবে, আর নিজের খেয়াল রাখো। মীরা বেগম বেশ চিন্তিত হয়ে বলে উঠলেন। ছায়া তাদের সবাইকে আশ্বস্ত করে। আমি খেয়ে নিব, তোমরা নিজের খেয়াল রেখো। আর রোজিকে এত বকাবকি করো না, এত চাপ দিও না। পড়াশোনা নিয়ে এত চাপাচাপি করা ঠিক হবে না। কাল পরীক্ষা, তাই তোমরা আজ এত ভালোবাসা দেখাচ্ছ আমাকে, বুঝতে পারছি। কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল মাকে। আমাদের ভালোবাসা কখনোই বুঝবে না তুমি। মীরা বেগম বেশ উচ্চ স্বরে বললেন। আর কোনো কথা হলো না। ছায়া ফোনটা রেখে দিল। তার এখন আর পড়তে ভালো লাগছে না। এখন সে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকবে। তার ঠিক 15 মিনিট পর উঠে পড়বে। মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে। তখনই ছায়ার মেসেজটা ওপেন করতে মন চাইল না। চোখ বন্ধ করে পড়ে থাকলো। সকাল 6:30। নীলা বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটা কত ঘুমায়, পরীক্ষা আসলে খুব নিগুণ বেড়ে যায়। ছায়া ডেকে তুলল নীলাকে। ঘুম হয়েছে মহারানীর? এইবার যে উঠতে হয়। নীলা উঠল, ঠোঁট ফোলালো। আর একটু ঘুমালে কি হয়। নীলা উঠে ফ্রেশ হয়ে পড়ায় বসলো। এদিকে ছায়ার পড়া প্রায় শেষের দিকে। সে উঠে ঝটপট নুডলস রান্না করে ফেললো দুইজনের জন্য। ব্রেকফাস্ট করে মোবাইল হাতে নিতেই দেখলো আননোন নাম্বার থেকে মেসেজ। সে ওপেন করলো। মিস ছায়া, কাল থেকে এক্সাম, তাই এত রাত জেগে পড়বেন না। সারা বছর পড়েছিনি, একদিন রাতে পড়ে বিদ্যাসাগর হয়ে যাবেন না। পর্যাপ্ত গ্লুকোজ আর মিনারেল জাতীয় খাবার খাবেন। ছায়া বসলো এটা কে পাঠিয়েছে, কিন্তু রিপ্লাই দিবার প্রয়োজন বোধ করলো না। খাবার খেয়ে রেডি হয়ে গেল আর প্রয়োজনীয় সব গুছিয়ে ফেললো। নীলা আর ছায়া বের হয়ে গেল এক্সামের উদ্দেশ্যে। রাস্তায় বিজয় দাঁড়িয়ে ছিল। ছায়া আর নীলাকে দেখে মুচকি হেসে বলল, কেমন আছো আপুরা? আজ থেকে বুঝি পরীক্ষা শুরু? ছায়া আর নীলার সম্মতি জানালো। হ্যাঁ বিজয়, আজ আমাদের পরীক্ষা শুরু। তোমার পড়াশোনার কি অবস্থা? নীলা জিজ্ঞেস করলো। পড়াশোনা ভালোই চলছে, এই তো সামনেই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। আঙ্কেল আন্টি ভালো আছে? রিফা আপুর কি অবস্থা? ছায়া জানতে চাইলো বেশ সাবলীল ভাবেই। আম্মা আব্বা ভালোই আছে, আর রিফা আপুও বেশ ভালো আছে। উত্তর দিয়ে বিজয় রিক্সা ডেকে আনলো আর ছায়া নীলাকে সাবধানে পৌঁছে দিতে বলল। ছেলেটা আজকালকার যুগের মতো না, বেশ ভদ্র। এই বয়সে ছেলেমেয়েরা কতটা অশান্ত আর ব্যাপরোয়া হয়, কিন্তু সে জায়গায় ছেলেটা বেশ মার্জিত। মেডিকেল কলেজের সামনে নামতেই অরণ্যের মুখোমুখি হয় ছায়া। অরণ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। নীলা সালাম দিলেও ছায়া তাকালো না অব্দি অরণ্যের দিকে। ছায়া নিজের পরীক্ষার হলে চলে গেল। প্রথম বর্ষের স্টুডেন্টদের সাথে তাদের সিট পড়েছে। ছায়ার সিট পড়েছে বাম দিকে, সারির সাইডের দিকে। নীলার সিট পড়েছে ছায়ার থেকে 2 বেঞ্চ পেছনে, আর মেঘা পড়েছে মাঝের সারিতে। পরীক্ষা শুরু হলো। ছায়া বেশ শান্তভাবে পরীক্ষা দিল। নীলাকে আর মেঘাকেও একটু হেল্প করলো যতটুকু করা যায়। কেমন হয়েছে রে তোদের পরীক্ষা? দাঁত কেলিয়ে জিজ্ঞেস করলো মেঘা। আমি তো ভেবেছিলাম আজই আমার কেল্লা ফতে, কিন্তু বেঁচে গেলাম। নীলাও হাসতে হাসতে জবাব দিল। এদিকে ছায়াও আজ বেশ হাসি খুশি। পরীক্ষা আজ তারও খুব ভালো হয়েছে। তোরা তো দেখছি ফাটিয়ে দিয়েছিস মেঘা আর নীলা। আজ কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। এই শোন না, আমার একটা বই লাগবে।
লাইব্রেরিতে যাব। তোরা একটু অপেক্ষা কর মাঠে, আজ একসাথে ফুচকা খেতে যাব আমরা, পরীক্ষা ভালো হবার খুশিতে। নীলা জোরে লাফিয়ে উঠল ইয়াহু বলে, আর মেঘা তো ছায়াকে জড়িয়ে ধরল। কতদিন পর আজ ছায়া হাসছে, আবার নিচ থেকে ঘুরতে যেতে চাইছে। আজ ট্রিট আমি দিচ্ছি গাইস, তোদের দুলাভাই এসেছে লন্ডন থেকে। একটু লাজুক হেসে কথাটি বলল মেঘা। ছায়ার মেঘা চোখ বড় বড় করে ফেললো। দুজনে উচ্চ স্বরে বলে উঠল, দুলা ভাই। এই মেঘা, তোর বিয়ে হলো কবে? মেঘা এবার ক্যাবলা মার্কা হাসি দিল। আরে বান্ধবীর বিএফকে তো দুলাভাই ডাকে, জানোস না হাতারামগুলা। নীলার ছায়া গা তুলিয়ে হাসলো। হাসতে হাসতে দুজনেই শেষ। ছায়া লাইব্রেরির দিকে পা বাড়ালো, আর নীলা মেঘা মাঠের দিকে। লাইব্রেরিতে আজ তেমন কেউ নেই, সবারই পরীক্ষা চলছে, তাই লাইব্রেরির দিকে তেমন কেউ আসেনি। লাইব্রেরির ভিতর একজন বই খুঁজছিল, সেটাকে ছায়া দেখার ইচ্ছা পোষণ করেনি। ছায়া একটা বই খুঁজছিল, যে বইটা একটু পেছনের সারিতে লাইব্রেরির ভেতরের দিকে। একটা বইয়ের বেশ কিছু অংশ তার ছিঁড়ে গিয়েছে বলতে কেউ ছিঁড়ে ফেলেছে। সে বইটাই লাগবে। ছায়া খুঁজতে খুঁজতে অনুভব করলো কেউ ছায়ার পেছনে আছে, আর সে কাছে আসছে ধীরে ধীরে। ছায়া পেছনে ঘুরবে সেই মুহূর্তে কেউ তার গা ঘেঁষে দাঁড়ালো। তার গা থেকে কড়া ম্যান পারফিউমের ঘ্রাণ আসছে। ছায়ার কেমন জানি লাগছে। ছায়ার পিঠ গিয়ে ঠেকলো লোকটির সুঠাম বাক্যে। লোকটি উষ্ণ নিঃশ্বাস ছায়ার কাঁধে আশ্রে পড়ছে। ছায়া শিউরে উঠছে। তখনই কানে আসে, আপনার মোবাইল কোথায় মিস? ছায়ার বুক ধাক করে ওঠে। অরণ্য একটা বই তাক থেকে বের করলো ছায়ার মাথার উপর দিক দিয়ে, আর সেটা ছায়ার দিকে বাড়ি দিয়ে বলল, কাল তো এই সাবজেক্টের পরীক্ষা, নিশ্চয়ই এই বইটাই খুঁজছিলেন, দেখুন তো। এটা বলে অরণ্য সরে যায়। ছায়া হাফ ছাড়ে, তার দমটা এখনই বের হয়ে যেত। ঘটনাটি খুব দ্রুত হয়ে যায়, যার জন্য ছায়া রিয়াকশন দেওয়ার সময় পায়নি। এইবার ছায়া পেছনে ফিরে রয়ে শুয়ে অরণ্যের দিকে তাকায়। তার শরীর কিঞ্চিত কাঁপছে। সে দেখলো এই বইটাই খুঁজছিল সে এতক্ষণ, আর মনে মনে অরণ্যের বেশ তারিফ করলো যে অরণ্যের সিক্সথ সেন্স খুব ভালো। অরণ্য এবার ছায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আমি কি আপনাকে ছুঁয়েছি মিস? আপনি কাঁপছেন কেন? হোয়াই আর ইউ গিভিং মি নেগেটিভ ভাইব? ছায়া একটা ঢুক গেল। বলে কি সে পাগল হয়ে গেল না তো আবার? কি হলো মিস, আপনার মোবাইল কোথায়? এদিকে দিন দেখি। ছায়া একটু ভরকে গেল। সে কোনো কথা না বলে অরণ্যের হাতের বইটা নিতে চাইল, কিন্তু অরণ্য বেশ শক্ত করেই বইটা ধরে রেখেছিল। অরণ্য ছায়ার এই মৌনতা দেখে অরণ্য বলল, আপনার কাছে কিছু জানতে চেয়েছি আমি। আপনার মুখে কি কিছু হয়েছে? এদিকে আসুন তো দেখি। অরণ্যকে কাছে আসতে দেখে ছায়া হাতের বইটা জোর করে টেনে নিয়ে দ্রুত পায়ে লাইব্রেরি ত্যাগ করলো। অরণ্য বেশ মজা পেল মেয়েটাকে ভরকে দিতে পেরে। সে ঠোঁট চেপে হাসলো। ছায়া দ্রুত পায়ে মাঠে গেল নীলা আর মেঘার কাছে। কি রে ছায়ু, এভাবে হাঁপাচ্ছিস কেন? নীলা কৌতূহলী হয়ে জানতে চাইলো, হ্যাঁ রে ছায়ু, নীলু ঠিক বলেছে। কি হয়েছে রে, বই পেয়েছিস? মেঘার উদ্বিগ্নতা যেন চোখে মুখে উপচে পড়ছে। ছায়া ওদের একটু আগের ব্যাপারে কিছু বলল না, খানিকটা আমতা আমতা করে বলে, আরে বইটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছিলাম, চল ফুচকা খেয়ে আসি, অনেকদিন খাই না। মেঘার কিছু আমলে নিল না, নিজের আনন্দটা প্রকাশ করে ফেলল। মেঘা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আজ তোদের আমি ট্রিট দিব, আর একটা কথাও বলবো। ছায়া আর নীলা কিছুটা আজ করতে পারলেও মেঘার থেকে শোনার অপেক্ষা করলো। ছায়া আর নীলা প্রশ্নবিদ্ধ নয়নে শুধালো, কি হয়েছে বল না, এখনই বল না, আমার আর তর্স হয়েছে না। মেঘা রয়ে শুয়ে ওদের ফুচকার দোকানে নিয়ে গেল। ওরা গোল হয়ে বসলো একটা টেবিলে। ছায়া আর নীলার চোখে মুখে আগ্রহ খেলা করছে। মেঘা 3 প্লেট ফুচকার অর্ডার দিল। মেঘা গলা পরিষ্কার করে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে অভিকের সাথে, পরীক্ষার পরই এনগেজমেন্ট। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলো। ছায়া আর নীলা কি প্রতিক্রিয়া করবে ভুলে গিয়েছে। মেঘা ওদের মুখের উপর চুটকি বাজাতে ওদের হুঁশ আসে, আর ওরা চিৎকার দিয়ে উঠে, ইয়াহু, আমাদের ন্যাকারানির বিয়ে! কতদিন পর বিয়ে খাবো। এই মেঘা, জিজুর সাথে দেখা কবে করাবি বল? পকেট খালি করানোর একটা ব্যাপার স্যাপার আছে। নীলা চোখ টিপ দিয়ে বলল। ছায়া খিলখিল করে হাসতে লাগলো। মেঘা উৎসাহে জানালো যে সেও তাদের সাথে আছে।
হবু জামাই বলে সে ছাড় দিবে না। হাসির ঠাট্টায় জমে উঠল পরিবেশ। খাওয়া দাওয়া শেষ করে মেঘা চলে গেল। ছায়া নীলাও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হেঁটে একটু সামনে এগোতে একজন ডেকে ওঠে। হেই মিস ঝগড়াবালি, ইয়েলো ড্রেস। নীলা ভ্রু কুচকে তাকালো। তাকে ডাকছে সে বুঝতে পারছে, কারণ সে আজ হলুদ ড্রেস পরেছে। ছেলেটাকে চেনার চেষ্টা করতে সেদিনের ধাক্কা দেওয়া ছেলেটার কথা মনে পড়ল। আজ ছায়ার সাথে আছে, আজ খুব ঝগড়া লাগবে, পারলে গণধুলায় দিবে বেশি বাড়াবাড়ি করলে। এসব ভাবতে ভাবতে ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো। আমি আকাশ চৌধুরী, এইবার ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষের ছাত্র। নাইস টু মিট ইউ ম্যাডাম। আপনার নামটা জানতে পারি? নীলা কথা বলতে চাইল না। আমার নাম দিয়ে কাম কি? ফুট। নীলা মুখ ভেঙচে দিল একটা। ছায়া নীলার এই ব্যবহার দেখে সে নিজেই পরিস্থিতি ঠিক করলো। ছায়া একটা হাসি দিয়ে আকাশকে বলল, কিছু মনে করবেন না, ও একটু ছেলে মানুষ টাইপের। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলে, ব্যাপার না, আমাদের পরিচয়। আমার নাম কমলিনী ছায়া আর ওর নাম মুনতাহা নীলা। আমরা এইবার মেডিকেল 3rd ইয়ার স্টুডেন্ট। আকাশ ছায়ার নাম শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিছু মনে করার চেষ্টা করলো, পরে আবার নিজেকে সামনে নিয়ে বলল, ওয়াও, নাইস নেম। তাহলে তো দেখছি আমরা সেম ইয়ারের। ইনশাআল্লাহ আবার দেখা হবে। যাচ্ছি, ভালো থাকবেন। নীলা খালি একটু ঠোঁট বাঁকালো আকাশের পানে চেয়ে। আকাশ তৎক্ষণাৎ নীলাকে একটা চোখ টিপ দিয়ে প্রস্থান করলো। এই ছায়া, দেখলি ছেলেটা আমাকে চোখ টিপ দিল। এত ভালো করে কথা বলার কি দরকার ছিল? ওই ভাবলাম আজ তুই সাথে আছিস, দুজনে মিলে ঝগড়া করব। তা না করে উল্টো আরো কি সুন্দর করে কথা বললি। নীলা রাগে দুঃখে ফুঁসতে লাগলো। তার প্রাণপ্রিয় বান্ধবীও তাকে বুঝলো না। এত এত দুঃখ সে কোথায় রাখবে? ছায়া এদিকে অন্য কিছু ভাবছে। আকাশের চেহারাটা খুব চেনা চেনা লাগছে, কারো চেহারার সাথে খুব মিল আছে। নীলার বাক বকে ছায়া আর কিছু ভাবতে পারল না। নীলাকে নিয়ে রিকশায় উঠে পাশে রওনা দিল। পরীক্ষা কেমন দিচ্ছিস? মীরা বেগম ফোন করে জানতে চাইলেন। ছায়া মলিন সরে বলল, ভালো। ছায়া যেন মোবাইলটা রাখতে পারলেই হাফ ছেড়ে বাঁচে, কোনো মতে উত্তর দেয়। পরীক্ষার পরে। আর দেরি না করে ফোনটা চট করে কেটে দেয়। ফোনটা রেখে ছায়া গোসল করতে গেল। তার মা একটা বার কেন জানতে চায় না সে কেমন আছে। খালি পরীক্ষা, ক্যারিয়ার, সম্মান এসবের জাতাকলে যে সে পিষে যাচ্ছে, সে খবর কি কেউ রেখেছে? কেউ না। অরণ্য ছায়াকে কল দিয়ে যাচ্ছে, বাট কেউ রিসিভ করছে না। গোসল করে বের হয়ে দেখে অরণ্যের 4টা মিসড কল। ছায়া একটু ঘাবড়ালো, তখনই আবার কল আসলে সে সাথে সাথে রিসিভ করে। আপনি কোথায় মিস? কাইন্ডলি একটু কেবিনে আসুন। এটা বলে ফোন কেটে দেয় সে। ছায়া ভাবতে লাগলো কি এমন হলো যে এতটা জরুরি তলব। অরণ্যের কণ্ঠে ছিল রাগ। ছায়ার একটু ভয় লাগলো, সে কি এমন করলো। ছায়া জলদি রেডি হয়ে হসপিটালে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। কিছুটা গম্ভীর হয়ে বলল অরণ্য। তা মিস, এইসব আবার কবে থেকে চলছে আপনার প্রেম লীলা? ছায়া কিছু বুঝতে পারছে না, সে আবার প্রেম কবে থেকে করছে। যদি করেও থাকে তবে অরণ্যের সমস্যা কোথায়? আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। কিছুটা গম্ভীর হয়ে বলল ছায়া। অরণ্য এবার আসলো ছায়ার কাছে, খুব কাছে। অরণ্যের নিঃশ্বাসের উত্তাপ ছায়া অনুভব করতে পারছে। ছায়া পেছালো, মুখটা অন্যদিকে ফিরে নিল। কিপ ডিস্টেন্স স্যার। অরণ্য তাচ্ছিল্য হাসলো। আপনার প্রেমিক আপনাকে খুঁজতে এসেছিল? ছায়া চমকে ওঠে, তাকে কেউ খুঁজছে? ছায়া অরণ্যের দিকে এবার তাকালো আর জানতে চাইলো কে। মিস্টার আহান হক। ছায়া যেন এই নামটা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে এখানে কেন আসবে? আবার কোন বিপদ আসছে তার সামনে? ছায়াকে মৌনতা অবলম্বন করতে দেখে অরণ্য এবার ছায়াকে বলল, মিস ছায়া, প্রেম করবেন হসপিটালের বাইরে, ক্যাম্পাসের ভিতরে এইসব চলবে না। এইটা লাস্ট ওয়ার্নিং, মনে থাকে যেন। কিছুটা চিল্লেই বলে অরণ্য। ছায়া কেঁপে ওঠে। সে অরণ্যকে রাখতে দেখে আর কিছু বলল না। সে কেন অরণ্যকে কৈফিয়ত দিতে যাবে? কখনোই দিবে না, কখনো না। ছায়ার এরকম নীরবতা অরণ্যের ভালো লাগছে না। মেয়েটা কেন নিজ থেকে কিছু বলে না? এই যে সে তাকে এত রাগ দেখাচ্ছে, তার বদলে ছায়ার দরকার কিছু একটা বলা, বিষয়টা ক্লিয়ার করা। অবশ্য সে সব এমনিতেও জানতে পারবে। ইউ ক্যান গো।
অরণ্য বেশ বিরক্ত হয়ে বলল। ছায়া এই কথাটারই অপেক্ষায় ছিল, সাথে সাথে বেরিয়ে যায়। সময় স্রোতের ন্যায় চলতে থাকে। সময়ের স্রোতের মতোই মানুষের জীবন বহমান। দেখতে দেখতে এই পরীক্ষা প্রায় শেষের পর্যায়ে। আর মাত্র একটা পরীক্ষা বাকি। এক্সাম হলে গিয়ে নিজের সিটে বসে আছে ছায়া। কাল বেশ রাত অবধি পড়েছে সে, তাই আজ একটু মাথাটা ধরা। ঘুম মাত্র 2 ঘন্টা হয়েছে। অহনা ক্লাসরুমে প্রবেশ করে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ছায়ার পানে। ছায়া দেখিয়েও যেমন দেখলো না। বেল বেজে গিয়েছে। বেল বাজতেই অরণ্য রুমে প্রবেশ করে খাতার প্রশ্ন হাতে নিয়ে। ছায়ার কেন জানি অস্বস্তি লাগছে। অরণ্যের সাথে সেদিনের পর আর কথা হয়নি। প্রায় 15 দিন হতে চলল। অরণ্য রুমে প্রবেশ করেই ছায়ার দিকে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা কি রাতে ঘুমায় না? আজ কেমন জানি কিঞ্চিত অসুস্থ লাগছে। একদমই নিজের যত্ন নেয় না। এটা ভাবতেই অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা তার কথা শুনবেও না। তার এখন থেকে আরো কঠোর হতে হবে। যদি একটু ভয় পাইয়ে কথা শোনানো যায়। ক্লাসে আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। অরণ্য সালামের জবাব দিয়ে বলল, আজ আমি আপনাদের গার্ড দিব, তাই ভুলেও ক্লাসে টু শব্দ করার সাহস দেখাবেন না। আমার চোখে পড়লে তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। সবাই বেশ ভয় পেল। অরণ্য এক কথার মানুষ, সবাই জানে তার কথার হেরফের হয় না। তাই সবাই অরণ্যের সাথে সম্মতি জানালো। সবাই ক্লাসে অরণ্যের কথা মেনেই পরীক্ষা দিচ্ছিল, কিন্তু হঠাৎই অরণ্য এসে ছায়ার পাশে দাঁড়ায়। অরণ্য পাশে এসে দাঁড়াতেই ছায়ার হাত থেমে যায়। অস্বস্তির কারণে সে লিখতে পারছে না আর বলতেও পারছে না অরণ্যকে সরে দাঁড়াতে। অরণ্য বুঝতে পেরে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। আর তখনই অরণ্য বেশ শান্ত আর ভয়ঙ্কর স্বরে এক ছেলেকে বলে ওঠে, স্টপ রাইটিং, আই সেড স্টপ রাইটিং। ছেলেটি বুঝতে পেরে কাঁপা শুরু করলো। আজ তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না বুঝলো। প্লিজ স্যার, আর কখনো হবে না, এইবারের মতো মাফ করে দিন। আরেকজনের থেকে কপি করার সময় মনে ছিল না? আপনারা কোথা থেকে আসেন বলেন তো? কপি করে করে পাশ করে মানুষের কোন রোগের চিকিৎসা করবেন? এইটা মানুষের জীবন মরণের বিষয়। ডাক্তারি পড়া কোনো ছেলে খেলা না। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার সামনের বন্ধুর থেকে একটা প্রশ্নের উত্তর জানতে গেলেই তার বন্ধুর শব্দ না করে খাতা খুলে দিলে সে সেটা দেখে লিখতে থাকে। আর এটা অরণ্যের চোখে পড়ে যায়। অনুনয় করে আর লাভ হবে না, তাই সে অরণ্যকে খাতাটা দিয়ে দিল। পরীক্ষার আর বেশি সময় ছিল না, 15 মিনিট বাকি ছিল। তাই ছেলেটা আর ফেল করার চান্স নেই, এটা ভেবে স্বস্তি পেল। পুরো ক্লাস জুড়ে নীরবতা। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ছায়ার 10 মিনিট আগেই। তাই সে খাতা জমা দিয়ে মাঠে গিয়ে অপেক্ষা করছে নীলা আর মেঘার জন্য। ঠিক তখনই কেউ একজন ছায়াকে ডাকে। ডাকটা শুনে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। ছায়া ক্ষণ প্রভার ন্যায় পেছনে তাকায়। এত বছর পর সে কেন এলো? আবার তার জীবনটাকে এলোমেলো করে দিতে কি তার আগমন? কেমন আছো সুন্দরী? দাঁতগুলো বের করে একটা শয়তানি হাসি দিয়ে আহান জিজ্ঞেস করে ছায়াকে। হাতের ফুলগুলো ছায়ার দিকে বাড়িয়ে বলে, কত বছর তোমাকে দেখি না, তাই তোমাকে সারা জীবন আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করেছি। তোমার মনও নিশ্চয়ই ছটফট করছে আমার কাছে যাওয়ার জন্য। ছায়ার শরীর রিরি করে উঠল রাগে। তার অতীত ধ্বংস করে এখন আবার তার বর্তমান জীবনটাকে শ্মশান বানাতে এসেছে। এইবার ছায়া ছাড়বে না, প্রতিশোধ নেবে। ছায়া রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। আহানের হাতের ফুলগুলো নিয়ে ছিঁড়ে আহানের মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলে, আমি আগের ছায়া নই, এইবার লাগতে এসো না, খুব খারাপ হয়ে যাবে। আহান বেশ মজা পেল। চলো আমরা একটা রেস্টুরেন্টে বসে প্রেম করি। এটা বলেই ছায়ার হাত ধরতে নিলে ছায়া ঠাস করে একটা থাপ্পড় মারে আহানের গালে। অপমানে আহানের মুখ লাল হয়ে গেল। থমথমে মুখে ছায়াকে বলল, আজ আমি চলে যাচ্ছি, আবার আসবো। অপমানের হিসাবটা বিয়ের পর নেব। ছায়া তার ছেলের হাসি দিয়ে বলে, আমার লাশও তোর মতো জানোয়ারকে বিয়ে করবে না। আহান একটা হাসি দিয়ে চলে গেল। আহান চলে যেতে ছায়া ধাপ করে মাঠে বসে পড়ে। অন্যদিকে পরীক্ষা শেষ হতেই অরণ্য করিডরে দাঁড়িয়ে আহানের সাথে ছায়াকে কথা বলতে দেখেছিল, যা তার গায়ে বেশ লাগে। নীলা আর মেঘা দৌড়ে আসে ছায়ার দিকে। তারা ছায়ার সাথে নিচে বসে পড়ে। ছায়াকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। ছায়া শূন্য দৃষ্টিতে তাকায় তাদের দিকে। ছায়ার কিছু বলতে ইচ্ছে করছে না, তার শান্তি চাই, একটু শান্তি। অরণ্য আসে ছায়ার কাছে। ছায়া নিচে তখনও বসেছিল। অরণ্য নীলা আর মেঘাকে বলে, নীলা আর মেঘা আপনারা চলে যান বাসায়, আমার ছায়ার সাথে দরকার আছে।
নীলা আর মেঘা রাজি হচ্ছিল না, তাদের মন সায় দিচ্ছে না, কিন্তু মেঘা কিছু একটা ভেবেই নীলাকে নিয়ে গেটের দিকে এগোয়। আজ মেঘা নীলার সাথে যাবে তাদের ফ্ল্যাটে। উঠুন মিস ছায়া, আসুন আমার সাথে, আপনার সাথে বিশেষ দরকার আছে। তেজের সাথে ছায়ার সাথে সাথে উত্তর দেয়। যাব না আমি আপনার সাথে, চলে যান এখান থেকে। ছায়ার কণ্ঠে অগ্নি ছড়ছে যেন। অরণ্য আর ছায়ার সম্মতির আশা করলো না। ছায়ার এক হাত ধরে টানতে টানতে নিয়ে যায় অরণ্যের গাড়ির দিকে। ছায়াকে গাড়ির কাছে এনে বসতে বলে। ছায়া নাকচ করে দেয়, সে যেতে রাজি না কোনোভাবেই। অরণ্য ছায়াকে জোর করে গাড়িতে বসালো। ছায়া কাঁদতে লাগলো। তার উপর সবাই কেন জোর জবরদস্তি করবে? ওয়াই? ছায়াকে অরণ্য নিয়ে গেল একটা নদীর পাড়ে। ছায়া সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো সব। তাকে এখানে কেন আনলো অরণ্য? অরণ্য তার সাথে উল্টা পাল্টা কিছু করবে না এতটুকু জানে। ছায়ার নিজেরও মনে হচ্ছে সব ক্লিয়ার করা উচিত। আর কতদিন এইভাবে? বলুন কি কথা, আমায় বাড়ি যেতে হবে। গাড়ির ভেতর থেকেই ছায়া জানতে চাইলো। অরণ্যের যেন আজ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই মেয়েটার জন্য সে দেশ পরিবার সব ছেড়েছিল, তবুও মেয়েটার মনে একটু জায়গা করতে পারেনি। সে কি এতটাই তুচ্ছ? আমাকে কেন ভালোবাসলেন না ছায়া করি? এই যে আমার হৃদয়ে বাসনার তীব্র বন্যি শিখা জ্বলছে, আমি যে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, পরে কিন্তু সেই ছাই কোনো এক দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যাবে বহুদূর, আফসোসবিহীন কিছুই রইবে না। ছায়া নির্লিপ্ত, কম্পনহীন। তার ভেতরে যেন কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। খুব গোপনে তার শূন্য হৃদয়ে হাহাকার জেগে উঠল। এতদিন এই ভয়টাই পাচ্ছিল। অরণ্য এতদিন ছায়াকে অরণ্যের উপস্থিতির সাথে খাপ খাওয়াচ্ছিল, মানিয়ে নিচ্ছিল। আজ আহানের সাথে ছায়াকে দেখে অরণ্যের যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার অরণ্যকে সামলানো মুশকিল হবে। একমাত্র প্রাণ ভাইয়াই পারে এসব আটকাতে। প্রাণ ভাইয়াকে যে করে হোক ফোন দিতে হবে। ছায়া বিচলিত হয়ে হাতড়ে ব্যাগ থেকে ফোন বের করলো। যে না ফোন দিতে যাচ্ছিল, অরণ্য তৎক্ষণাৎ ছায়ার ফোনটা নিয়ে সুইচ অফ করে দিল, সাথে নিজের ফোনটাও। এইবার ছায়া ঘাবড়ে গেল। আমাকে নামিয়ে দিন, লক খুলুন গাড়ির, আমি একাই চলে যাব। আমি অনুভূতি শূন্য, আগেও বলেছি এখনো বলছি, আমাকে একা ছেড়ে দিন। আমার পিছনে সময় কেন নষ্ট করছেন? আচ্ছা তাই, আপনি অনুভূতি শূন্য? দেখি তো একটু। অরণ্যের হাব ভাব একদম ভালো ঠেকছে না ছায়ার। ছায়া ডোর খোলার চেষ্টা করলো। অরণ্য ছায়ার কাছে আসলো, মুখোমুখি হলো। ছায়ার মুখের উপর তপ্ত নিঃশ্বাস পড়ছে। ছায়া শিহরিত হলো, অস্বস্তির মাত্রা ক্রমে বাড়ল। বুকের ভেতর হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে। অরণ্য আরো কাছে গেল ছায়ার। ছায়া হাত দিয়ে সরাতে চাইলো অরণ্যকে। অরণ্য ছায়ার হাত দুটো ধরে পেছনের সিটের সাথে আঁকড়ে ধরলো। এরপর ছায়ার মুখের উপর ফু দিল। গলার কাছে, খুব কাছে মুখ নিল। সেখানেও একটা সুদীর্ঘ ফু দিল। ছায়াকে নতুন অনুভূতির সাথে পরিচয় করাচ্ছে। কানের কাছে ফিসফিস করে বলল, কে বলল আপনি অনুভূতিহীন? এই যে আমার ভিতর যা হচ্ছে আপনার ভিতরেও তা হচ্ছে। বন্য অনুভূতিরা রক্তের প্রতি শিরায় শিরায় চলাচল করছে। এই যে দেখুন আমার হার্টবিটের আওয়াজ। ছায়াকে অরণ্যের বুকের কাছে নিয়ে গেল। ছায়ার কান অরণ্যের সুঠাম বক্ষের সাথে চেপে ধরল। ছায়া অরণ্যের হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ বেশ শুনতে পাচ্ছে। এবার অরণ্য নিজের কান ছায়ার হৃৎপিণ্ডের কাছে নিতেই ছায়া চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। নিঃশ্বাসের মাত্রা না চাইতেও তীব্র হতে তীব্রতর হচ্ছে। ছায়া আর নিতে পারছে না। অরণ্য বেশ মনোযোগ দিয়ে শুনতে লাগলো প্রিয়তমার হৃৎপিণ্ডের লাফঢাপ ধ্বনি। ছায়া হাত দুটো ছাড়াতে চাইছে, ততই যেন অরণ্য শক্ত করে ধরল তার হাত। অরণ্যের নজর যায় ছায়ার তীর করে কম্পনরত ঠোঁটের দিকে। অরণ্য একবার ঢুক গেল। আর যদি সে একটু অবাধ্য হয়, খুব বেশি ক্ষতি হয়ে যাবে। প্রিয়তমার অধর সুধার অমৃত সে একটু হলেও পান করতে চায়। তাতে তার মৃত্যু হলেও সানন্দে গ্রহণ করবে। ছায়া অরণ্যকে ডাকলো, তাকে ছাড়তে বলল। অরণ্য যেন নিজের মধ্যেই নেই। তার চোখে মুখে অন্যরকম নেশা, মাদকতাপূর্ণ এই চোখ দুটির সে চাহনি সে আর নিতে পারছে না। এটা কেমন দম বন্ধ করা অনুভূতি। সে মুক্তি চায়। হতপ্রায় ছায়া বাকরুদ্ধ হয়ে গেল। আমাকে ছেড়ে দিন প্লিজ। ছায়ার দ্রুততম নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে তার বক্ষে ওঠানামা করছে। অরণ্য সেই দিকে একবার তাকে মুখ অন্যদিকে ঘুরে ফেলল। সে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে একটা শ্বাস নেয়। না, আর পারছে না। ছায়াকে অরণ্য ছাড়তেই ছায়া সজোরে অরণ্যকে থাপ্পড় মারে।
অরণ্য এই প্রিয়তমার সমস্ত আঘাত শুয়ে নিতে পারবে। সেই রাতে তার বুকের বাম পাশে বেশ যত্ন করে আঘাত করতে দিয়েছিল ছুরি দিয়ে। এই থাপ্পড় তার গায়ে লাগেনি। সে হাসে ঠোঁট এলিয়ে। ইস, কতটুকু দুঃখ মিশে আছে সেই হাসিতে। ব্যথা তোর চাহনি। ছায়া ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা চালায়। আমাকে মুক্তি দিন ডক্টর অরণ্য চৌধুরী, আমি যে আর সইতে পারছি না। অরণ্যের বেশ রাগ হলো এবার। এই মেয়েটাকে সে ভালোবাসে। ছায়া যেদিন বলবে সেদিনই তাকে সসম্মানে পুরো শহর জানিয়ে তার প্রণয় রাজ্যের রানী বানিয়ে নিয়ে যাবে। ছায়া কি করে বলবে তার ভয়ঙ্কর অতীতের কথা? ছায়া এবার নিজেই চলে যাবে। আগের বার অরণ্য গিয়েছিল, এবার ছায়া যাবে। ছায়া এবার অরণ্য ডাকলেও আসবে না। আগে এখান থেকে বেরোতে হবে। আপনি না চেয়েছিলেন তা আপনি যা চেয়েছিলেন তা পেয়েছেন, এইবার আমাকে যেতে দিন। আমি আপনাকে চেয়েছি ছায়া করি, আমি পেলাম কোথায় আপনাকে? দিয়ে দিন আপনাকে, দেখে নিয়েন, খুব যত্নে আগলে রাখবো। ধরনীর সর্বসুখ আপনার ওই দুটো চরণে এনে দিব। ছায়াকে করবে এবার? কতবার ফিরে দেবে এই ভয়ঙ্কর প্রেমিককে? ছায়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। চারিদিকে শুনশান নীরবতা। আহান কেন এসেছিল? আপনার কি আহান আসলে আপনার কি? অরণ্য এবার বিনা বজ্রপাতে হুঙ্কার ছুড়ল ছায়ার দিকে। কেন এসেছিল জানতে চাইছি। ছায়া অনেক শান্ত স্বরে জবাব দিল, আমরা বিয়ে করছি। অরণ্য যেন কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কর্ণ গহ্বরে যেন কেউ গলিত সীসা ঢেলে দিয়েছে। মনের কোণে জ্বলে উঠল বন্যির মশাল। আর কিছু না বলেই গাড়ি স্টার্ট দিল। নীলা বারবার ঘড়ি দেখছে। 4 ঘন্টা হয়ে গেল, এখনো ছায়ার কোনো খবর নেই। মেঘা ছায়ার আসা অবধি অপেক্ষা করছে। বাসায় গিয়ে শান্তি পাবে না, অস্থির লাগবে। নীলার মেঘা বেশ চিন্তিত হয়ে পড়ে গেল। অরণ্য ভাইয়া এবার আবার আগের মতো হয়ে গেলে বেশ ঝামেলা পোহাতে হবে ছায়াকে। এইবার তো আমরা কেউই দমাতে পারবো না। ভাইয়া সেই ফাইনাল ইয়ারে থাকতে এমন করতো। মেঘা বেশ চিন্তিত হয়ে বলল। নীলাও কোনো উপায় খুঁজে পাচ্ছে না, কি করবে। প্রাণ ভাইকে একটা কল দিলে কেমন হয়? নীলা তৎক্ষণাৎ প্রাণকে কল লাগায়। 2 বার রিং হয়ে থেমে গেল। অপর পাশ থেকে রিসিভ হলো না। নীলা কি করবে বুঝতে পারছে না। ঠিক 10 মিনিট পর প্রাণ কল ব্যাক করে। নীলার সাথে সাথে ফোন ধরে উদ্বিগ্ন স্বরে প্রাণকে সব খুলে বলে। তুমি এখন আমাকে বলছো এত কিছু হয়ে যাওয়ার পরে? ভাইয়া আমরা কি করব বুঝতে পারছি না। আসলে অরণ্য ভাইয়া যে হঠাৎ করে গায়েব হয়ে যাবে ছায়াকে নিয়ে ভাবতে পারিনি। আর ছায়ার ফোন অফ বলছে। আচ্ছা চিন্তা করো না, অরণ্য ছায়ার কখনোই ক্ষতি করবে না, কোনো ক্ষতি হতেও দিবে না। ফোনটা কেটেই অরণ্যকে ফোন দেয় প্রাণ। অরণ্যের ফোন সুইচ অফ বলছে। প্রাণ চেম্বার থেকে বের হয়ে অভিককে ফোন দেয়। অভিক সলিমুল্লাহ মেডিকেলে আছে, সে এইখানে জয়েন করছে। প্রাণ ফোন দিয়ে সব বলতে সে বেশ চিন্তায় পড়ে যায়। রাগের বশে ভুল স্টেপ আবার না নিয়ে নেয়। প্রাণ অরণ্যের লোকেশন ট্রেস করানোর চেষ্টা করলো, পাওয়া গেল তাকে। সে ব্যাক করছে বুঝতে পারলো। এইবার ঘটনা অরণ্য আসলেই বোঝা যাবে। অরণ্য ছায়াকে বাড়ির সামনে নামিয়ে দিল। কোনো কথা আর কেউই বলল না কারোর সাথে। ছায়া থমথমে মুখ নিয়ে রুমে প্রবেশ করলো। ছায়াকে দেখে নীলা আর মেঘা দৌড়ে আসলো। নীলা আর মেঘার চোখে মুখে কৌতূহল। এ ছায়া ঠিক আছিস? বল না, অরণ্য ভাইয়া তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো? নীলা সন্দিহান স্বরে বলল। মেঘা ছায়ার চোখে শুকিয়ে যাওয়া পানি দেখে তার নিজের ওড়না দিয়ে ছায়ার মুখটা মুছে দিল। ছায়ার এলোমেলো চুলগুলো গুছিয়ে ছায়াকে ধরে নিয়ে বিছানায় বসালো। এই নীলা, ছায়ার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয় তো, জলদি। নীলা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে ছায়ার সামনে ধরে। ছায়া ঠক ঠক করে পুরো গ্লাসের পানিটা শেষ করে। আহান এসেছিল, সে আমাকে বিয়ে করতে চায়। ডক্টর অরণ্য চৌধুরী তা দেখেই আমাকে নিয়ে গিয়েছিল। কোথায় নিয়ে গিয়েছিল জায়গার নাম জানি না, বেশ দূরে, নদীর পাড়ে, আশেপাশে জঙ্গল ছিল, মানুষের যাতায়াত বেশ কম। নীলা আর মেঘা বিস্মিত হয়ে গেল আহানের কথা শুনে। এইবার উপায় কি ভেবেছিস ছায়া? আমরা তোকে একা ছাড়ছি না, আমরা সাথে আছি। এইবার আহান তোর কোনো ক্ষতি করতে পারবেন না। আমি আর আহানকে ভয় পাই না। এইবার ওর বিচার আমি নিজের হাতে করব। কালো অধ্যায় যখন আমরা উন্মোচিত হতে যাচ্ছি, আমি সাহসিকতার সাথে এর মুখোমুখি দাঁড়াবো। তবে এর আগে অরণ্য চৌধুরী থেকে অনেক দূরে যেতে হবে। আমি বাড়ি চলে যাব কাল সকালে। অরণ্য ভাইয়া তোকে ভালোবাসে ছায়া, কেন মেনে নিচ্ছিস না? এতটাও কঠোর হোস না।
আর কত নিজের মনের সাথে যুদ্ধ করবি? অনেক তো হলো। নীলা ব্যথাতুর কণ্ঠে বলল। ছায়া নিশ্চুপ হয়ে গেল। তার কাছে উত্তর নেই। তার পরিবারকে কি বলবে? আবারও এক কলঙ্ক গায়ে লাগাতে পারে না সে। অরণ্য নিজেদের পুরনো বাগান বাড়িতে এসে সে যে বাগানের দোলনায় বসলো। রাত বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, কিন্তু অরণ্যের ওঠার নাম নেই। এক দৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে আছে। আজ আকাশের বুকে চাঁদ নেই, চারিদিকে ঘন কালো অন্ধকার। যেমন আধার তার মনে ছেয়ে আছে, ঠিক তেমন। ছায়া করি আপনাকে পাবার এক তীব্র আকাঙ্ক্ষা আমার হৃদয় আর আত্মায় জন্ম নিয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকে আপনাকে মুক্তি দিতে আমি চলে গিয়েছিলাম, কিন্তু দেখুন আমি ভালো নেই। আবারও এসেছি আপনার দ্বারে। খুলে দিন আপনার মনের দ্বার। কে বলেছে পুরুষ মানুষ কাঁদে না? তারাও কাঁদে। অতি কষ্টবিহীন পুরুষ কাঁদে না। পুরুষের কান্না ভয়ঙ্কর। কারো কান্না দেখা যায়, কারো কান্না দেখা যায় না। খুব নীরবে সঙ্গোপনে কাঁদে। অরণ্যের চোখের কোণে চিকচিক করছে স্বচ্ছ অশ্রুর কণা। কি ব্যথা তোর তার দৃষ্টি। প্রাণ হন্তদন্ত হয়ে অরণ্যকে খুঁজল। অবশ্যই সে তার বাগান বাড়ি এলো। সে জানে কোথাও খুঁজে পাওয়া না গেলেও অরণ্য কোথায় যেতে পারে। প্রাণ নিঃশব্দে অরণ্যের কাঁধে হাত রাখলো। অরণ্য বুঝলো এটা কে। খুব ভালোবাসিস তাই না? অরণ্য নিশ্চুপ থাকলো। ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক সময় কয়েকটা শব্দই যথেষ্ট নয়। বিয়ে করে ফেল তাকে। না মানলে কি করা উচিত তোকে নিশ্চয়ই বলে দিতে হবে না? অনেক তো হলো মন জয় করার চেষ্টা, এবার দেখিয়ে দে তুই কে। অরণ্য এবার ভালো করে চাইলো প্রাণের দিকে। এই শান্তশিষ্ট ছেলেটা তাকে কি ভয়ঙ্কর প্ল্যান দিচ্ছে ভাবা যায়? আগে আহানের একটা ব্যবস্থা করি, বড্ড বার বেড়েছে। আমার আহানকে নর্মাল লাগে না। কিছু একটা তো আছে। আগে আহানের সম্পর্কে সব বের করতে হবে। এর আগের বার ছেড়ে দিয়ে ভুল করেছিলাম। প্রাণও সম্মতি জানায়। বিষয় বিগড়ে যাবার আগে যা করার করতে হবে। প্রাণ আশিককে কল দেয়। আশিক ফোন ধরতে অতি সন্তর্পণে বলে, হ্যালো আশিক, আয়নের বিষয়ে সব বের করতো। বের করে সব ইনফরমেশন অরণ্যকে ইমেল করে দিস। আচ্ছা দোস্ত, আমি খবর নিচ্ছি। আয়ান আবার কিছু করেছে? পরে সব বলছি। আহান যাতে টের না পায়, খেয়াল রাখিস। প্রাণ আশিকের সাথে কথা শেষ করে অরণ্যকে একবার দেখে নিল। ছেলেটাকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। আজ অরণ্যের সাথে এখানে থেকে যাবে। কল করে অরণ্যের মাকে ফোন করে জানিয়ে দিল আজ অরণ্য আর সে বাগান বাড়িতে থাকবে। ছায়া এদিকে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। কাল সকাল সকাল বেরিয়ে পড়বে। এক্সাম শেষ, 13 দিনের ছুটি আছে। কয়েকদিন থেকে আসা যাবে। অরণ্যের নজর থেকেও দূরে দূরে থাকা যাবে। আহানের বিষয়টা তাকে ভাবাচ্ছে। বাড়ি গিয়ে কিছু একটা করতে হবে। নীলার মনটা আজ বেশ খারাপ। ছায়া চলে যাবে এতগুলো দিনের জন্য। নীলা একা একা এখানে থাকবে না, তারও বাসায় যেতে হবে। ছায়া একা সব সামলাতে পারবে তো? নীলা এগিয়ে এসে ছায়ার সাথে তার ব্যাগ গোছাতে সাহায্য করছে গোমরা মুখ করে। ছায়া লক্ষ্য করলো নীলার মুখটা কালো হয়ে আছে। ছায়া নীলাকে টেনে নিয়ে তার পাশে বসালো। মন খারাপ কেন? আমি কি আজীবনের জন্য চলে যাচ্ছি? নীলা প্রত্যুত্তর করলো না। সে একদমই কথা বলবে না ছায়ার সাথে। কথা বলবি না? নীলা এবার চুপ। ছায়া এবার উচ্চ স্বরে বলে উঠল, তেলাপোকা, তেলাপোকা, এই নীলা তোর জামার ওইখানে। নীলা তেলাপোকার নাম শুনে না দেখেই দিল এক চিৎকার। ও মা গো, বাবা গো, তেলাপোকা! তেলাপোকা কোথায়? এই ছায়া, সরা সরা, আমি মরে যাব। ছায়া বেশ জোরে হেসে দেয়। নীলা তাজ্জব বনে যায়। সব বুঝতে পারে তাকে এতক্ষণ এমনি বোকা বানাচ্ছিল আর সে সুন্দর বোকা হচ্ছিল। নীলা এবার ভ্রুকুটি করে তাকালো ছায়ার পানে। ছায়া দাঁত দেখে হাসলো। নীলা এই ভেবে প্রশান্তি পেল, যাক মেয়েটা হাসছে এটাই বেশি। সে আর মন খারাপ করবে না। হয়েছে হয়েছে, বুঝেছি। যাচ্ছিস যা, ঘুরে আয়। কল দিবি বেশি বেশি। তোর বিয়ে দিয়ে দিলে কিভাবে থাকবি আমাকে ছাড়া রে নীলু? নীলা মুখটা ফুলিয়ে ফেলল। যাক বাবা, তার বিয়ে অব্দি চলে গেল এই মেয়ে। হ্যাঁ, তোর ভাসুর অথবা দেবরকে পটিয়ে নিব, নইলে তোর সতীন হয়ে যাব। তোর এত ভাবতে হবে না। ছায়া মাথায় হাত দিয়ে বসে আছে। নীলা তার সতীন হতেও রাজি। ছায়া নিজের ফোনটা অফ রাখলো। আজ রাতটা নীলার সাথে গল্প করে কাটাবে। মনটা কেমন জানি অস্থির অস্থির লাগছে। খারাপ কিছু হবে না তো? রিয়াটা কেমন আছে কে জানে। অনেক দিন কথা হয় না। তার এত ভালো বান্ধবী, অথচ একটা ঘটনায় সব পাল্টে দিল।
এইবার ছায়ার শেষ দেখতে চাই, তাকে সব খুঁজে বের করতে হবে। ছায়া সকাল 8টার দিকে রওনা দিল আশুগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনে যাবে, আগে কমলাপুর স্টেশনে যেতে হবে। সে ব্যাগ হাতে নিয়ে বাইরে বের হলো। নীলা তাকে জড়িয়ে ধরলো। সাবধানে যাবি ছায়ু, ফোন দিস পৌঁছে। ছায়া মাথা নাড়ল আর একটা সুন্দর নির্মল হাসি উপহার দিল। তাকে মেয়েটা কত ভালোবাসে। সেও নীলাকে বলল, আমি সাবধানে যাব, চিন্তা করিস না। তুইও সাবধানে বাড়ি যাবি, আমাকে কল দিয়ে জানাবি, আমি অপেক্ষা করব। দুই বান্ধবীর যেন আত্মার টান। ছায়াকে বিদায় দিয়ে নীলা নিজের বাসায় যাবে। ছায়া একটা সিএনজি ডেকে ওইটায় বসলো। সিএনজিতে বসে তার চোখে ঘুম ঘুম ভাব চলে এলো। কাল রাতে ঘুমায়নি। নীলার সাথে কথা বলতে বলতে আর সব কিছু গোছাতেই ভোর হয়ে গিয়েছিল। আবহাওয়াটা আজ বেশি ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরে শুশু করে হাওয়া বইছে, গাছের শুকনো পাতাগুলো উড়ে যাচ্ছে বহুদূর। এটা যেমন বাতাস আর পাতার মজার খেলা। দেখি তো আমাকে কত দূরে নিয়ে গিয়ে ফেলতে পারো। পাতা বুঝি বাতাসকে এভাবে বলছে? বাতাস নিজের দাপট পাতাকে দেখে বলবে, হতচ্ছাড়া বাদর, আমার ক্ষমতা তাহলে এই দেখো। এটা বলে দাপটের সাথে পাতাগুলোকে অজানা উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যায়। পাতাগুলি খিলখিল করে হেসে যাবে। ম্যাগগুলি ওদের খেলা দেখে হিংসে করবে। আমাকে রেখে কেমন করে খেলছো গো? আমাকে একটু খেলায় নাও না। ম্যাগ সাথে সাথেই অস্ত্র হয়ে ঝরে পড়বে। আবার নামেন, আইসা পড়ছি তো। ছায়ার তন্দ্রা ভাঙে। বাইরে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। সে ভাড়া মিটিয়ে গিয়ে দৌড়ে স্টেশনে গিয়ে ছাউনির নিচে আশ্রয় নিল। তার জামা কিঞ্চিত ভিজে গিয়েছে। আশেপাশে মানুষের কলরব। ট্রেন আসতে আরো 15 মিনিট বাকি। এতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে। সে আগে গিয়ে টিকিট কেটে নিয়ে আসলো। ভাগ্যিস সিট পেয়েছে, নয়তো দাঁড়িয়ে যেতে হতো। টিকিট কেটে এসে বেঞ্চে বসে তার চোখ গেল একটা কপতের দিকে। হয়তো সদ্য বিয়ে হয়েছে। ছেলেটা মেয়েটার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল আদরে হাতে। মেয়েটার মুখে তৃপ্তির হাসি। ছেলেটা শাড়ির কুচি ঠিক করে মেয়েটার পাশে বসলো। মেয়েটাকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করলো। বাইরে বোধহয় তুফান আসবে। মেয়েটার চোখে মুখে হালকা ভয় দেখা যাচ্ছে। ছেলেটা মেয়েটাকে অভয় দিচ্ছে। হয়তো বলছে, ভয় কিশোর মেয়ে, আমি আছি না। ছায়া তাকিয়ে থাকলো সেদিকে নির্নিমেষ। সেই দৃষ্টিতে হয়তো ছিল পেয়ে হারানোর যন্ত্রণা। হুইসেল বাজিয়ে ট্রেনের আগমন ঘটল। ট্রেনের ঝিকঝিক ধ্বনি কর্ণগহ্বরে প্রবেশ করছে। ট্রেন থামলে ছায়া ব্যাগ হাতে নিয়ে গিয়ে ট্রেনে ঢুকলো সন্তর্পণে। নিজের সিট খুঁজে পেতেই গিয়ে বসলো। জানালার পাশের সিট পেয়েছে সে। পাশের সিটটা খালি পড়ে আছে। সে ব্যাগটা জায়গা মতো রেখে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো। জানালা দিয়ে বাতাসের ছাপটাই সে তার গা ছুঁয়ে দিচ্ছে। চুলগুলো বাতাসের তালে উঠছে, চোখে মুখে এসে পড়ছে। তখনই কেউ একজন এসে হুড়মুড়ে তার পাশের সিটে বসলো। ছায়া তাকে দেখলো না। যার আশার এসেছে তার এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। বেশ কিছুক্ষণ ঘুমের পর ছায়ার ঘুম কিছুটা হালকা হলে অনুভব করলো কেউ প্রগাঢ় দৃষ্টিতে তাকে দেখছে। সে চোখটা খুলে পাশে তাকাতেই হাঁক চকিয়ে উঠলো। আপনি এখানে কিভাবে? আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন মিস? আমার মনে হলো অনেক দিন ট্রেনে ওঠা হয় না, তাই চলে এলাম। পাশে লক্ষ্য করতেই দেখলাম আপনার মতো একজন, কিন্তু চিনতে পারলাম না। চুল দিয়ে মুখ ঢাকা ছিল। মিথ্যে বলছেন আপনি। আপনার নিজের গাড়ি থাকতে ট্রেনে কেন উঠতে যাবেন? আর ট্রেনে উঠবেন তো যাওয়ার আরো অনেক জায়গা আছে, আর বসবেন ভালো কথা, তাও আমার পাশের সিটে। হোয়াট এ কোইন্সিডেন্স মিস। বলি দাঁত কেলিয়ে হাসি দিল। ছায়া ফুঁসতে লাগলো। কথা বললেই কথা বাড়বে, তাই আর কিছুই বলল না। মিস, আপনি কি মানুষকে নিজের বডি শেপ দেখাচ্ছেন? ছায়ার চোখ বড় হয়ে গেল। পরে নিজের দিকে চাইলো। বাতাসের জন্য ওড়না সরে গিয়েছে গা থেকে। ছায়া একটা হালকা কাশি দিয়ে ওড়না ঠিক করে দিল। অরণ্য ছায়ার দিকে সরে বসলো। দেখুন না মিস, আমার ব্যাগগুলো রাখার জায়গা পাচ্ছি না। ব্যাগ রাখার জায়গাগুলো ফিল আপ হয়ে গিয়েছে। ছায়া বেশ বুঝলো এসব তার চালাকি। ছায়া আরেকটু চেপে বসলো জানালার দিকে। আজ যে কার মুখ দেখে উঠেছিল তার মনে পড়ল। ঘুম থেকে উঠে সে আয়নায় নিজের চেহারায় দেখেছিল। ছায়ার এখন নিজের কপাল চাপড়াতে মন চাইছে। ছায়া বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ। অরণ্য ছায়াকে বিড়বিড়াতে দেখে বলল, আপনি কি চাচ্ছেন আমি আর একটু কাছে আসি? আপনার কি খুব শীত করছে? আসুন তো,
এইদিকে একটু গরম করে দেই। ছায়া নিজের মুখ চোখ কুচকে বলল, অসভ্য পুরুষ, দূরে থাকুন, একদম এদিকে আসবেন না। আর আমি একদম ঠিক আছি, আমার শীত লাগছে না। ও আচ্ছা। এটা বলে পানির বোতল হাতে নিল। পানি খেয়ে বোতলের মুখটা ছায়ার দেখে নিয়েই নাটকীয় ভঙ্গিতে পানিটা ছায়ার কাঁধে ফেলে দিল। ইস মিস ছায়া, পানিটা পড়ে গেল। আপনি কিছু মনে করেননি তো? ছায়ার মেজাজ সপ্তম আকাশে। ইচ্ছা করে পানিটা ফেলে এখন নাটক করা হচ্ছে। ছায়া তাড়াতাড়ি করে ওড়না নিয়ে পানি মুছতে শুরু করলো। বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, অভিনয় করবেন না একদম। জানতো সামনে আরো সিট আছে, ওইখানে বসুন। অরণ্য এবার ছায়ার দিকে চেপে বসলো। উফ মিস, বাইরে বৃষ্টি হচ্ছে, শীত শীত লাগছে। কবে যে আপনার প্রেমের বৃষ্টিতে সিক্ত হব। অরণ্যের সংস্পর্শে আসতেই ছায়ার অস্বস্তি হতে লাগলো। সে আরো জড়সড় হয়ে বসলো। কি হলো মিস, আপনাকে এমন দেখাচ্ছে কেন? দেখি তো আপনার চোখ দুটো। হা করুন তো, জিব্বা দেখি। শত হলেও আমি ডক্টর, কাউকে অসুস্থ হতে দেখলে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আসুন তো এদিকে। অরণ্য কাছে আসতেই ছায়ার ঘাম ছুটলো কপাল বেয়ে। তার বুকের ভেতর ধরফর করছে। সে কি জানে না তরুণীদের খুব কাছে আসতে নেই? ছায়া অরণ্যকে ধাক্কা দিয়ে অন্যদিকে মুখ ঘুরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মিস, এই অসময়ে আপনি নেগেটিভ ফিল কেন দিচ্ছেন বলুন তো? অরণ্যের কথা শুনে বেশ লজ্জা পাচ্ছে। তার দিকে তাকাতে পারছে না। নির্লজ্জ ঠোঁটকাটা পুরুষ। অরণ্য গা দুলিয়ে হাসে। ছায়া আর চোখে সেই হাসি দেখে। আহা, কি সুন্দর এই সুদর্শন যুবকের হাসি। তার বুকে এসে হানা দিচ্ছে। কি জীবন্ত স্বচ্ছ সেই হাসি। এই হাসি দেখে কয়েক যুগ পার করে দেওয়া যাবে। আচ্ছা, এই মানুষটার আরো কিছু বছর আগে আসলে কি হতো? ছায়া নিজের চোখ সরিয়ে নেয়। সে ভুল করছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারালে চলবে না। বাকি সময়টা সে চোখ বন্ধ করে পড়ে রইল। আর বুকের বাম পাশে চেপে রাখলো কিছু অযাচিত নাম না জানা মিশ্র অনুভূতি। খেয়ে নিন মিস। এক প্যাকেট চিপস, একটা কেকের প্যাকেট আর একটা জুসের বোতল ছায়ার দিকে এগিয়ে দিল অরণ্য। ছায়া সাথে সাথে নাকচ করে দিল। খাইয়ে দিতে হবে? ছায়া মাথা ঝাঁকিয়ে না করলো। তবে খেয়ে নিন, ভালো মেয়ের মতো। খাবারই দিচ্ছি, চুম্বন অথবা বিষ দিচ্ছি না, তাই গুড গার্লের মতো খেয়ে নিন। ছায়ার মুখটা মুহূর্তে লাল হয়ে গেল লজ্জায়। ইস, কি লজ্জা! ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। ছায়া খেলো কিছু, বাকিটা অরণ্যের দিকে এগিয়ে দিল। অরণ্য খুশি মনে তা নিয়ে খাওয়া শুরু করলো। প্রিয়তমার হাতে বিষ পান করতে প্রস্তুত। ছায়া জুসের বোতলে ঠোঁট লাগিয়ে খেলো অর্ধেকটা, বাকিটা রেখে দিল নিজের কাছে। অরণ্য সেই আধা খাওয়া জুসটা নিজের মুখ লাগিয়ে খাওয়া শুরু করলো। ছায়া সেটা দেখে চোখ বন্ধ করে জানালার বাইরে মুখ করে রাখলো। মিস দেখুন তো, এখানে আপনার ঠোঁটে লিপস্টিক লেগেছিল, সেটা আমার ঠোঁটে লাগলো নাকি? ছায়ার কান গরম হয়ে উঠল। এসব লাগামহীন কথাবার্তা সে আর নিতে পারছে না। সে চুপ করে রইল, নিজের ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ করে রইল। নইলে সুযোগ পেলেই তাকে আবারও অপ্রস্তুত করবে। সকাল গড়িয়ে দুপুর প্রায়। বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ। সূর্য যেমন দ্বিগুণ তেজ নিয়ে জেগে উঠছে, এই বৃষ্টি তো এখন আবার তীব্র রোদ। আশুগঞ্জ স্টেশনে আসতেই অরণ্য ছায়াকে নামতে বলে। সে ছায়ার হাত ধরে নামাতে গেলে ছায়া অরণ্যের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অরণ্য ছাড়ার জন্য ধরেনি। সে আরো শক্ত করে হাত ধরে। পরে সাবধানে অন্য হাতে নিজের আর ছায়ার ব্যাগ দুটো নিয়ে ট্রেন থেকে নামে। ট্রেন থেকে নামতেই তির্যক সূর্য রশ্মি চোখে এসে লাগে। ছায়া হাত দিয়ে মুখ আড়াল করে দাঁড়ায়, আর অরণ্য তা চেয়ে চেয়ে দেখে। ভালোবাসার মানুষের সবকিছুই বুঝি সুন্দর লাগে। ছায়া একটা রিক্সা ডাকে। স্টেশন থেকে খুব বেশি দূরে না ছায়াদের বাড়ি। আপনি এবার চলে যান। আমি কি আপনার বাড়ি যাচ্ছি নাকি? পুরা শহরটাই কি আপনার নাকি মিস? আমার ইচ্ছে হলে থাকবো, নয়তো চলে যাব। ছায়া দাঁত কটমট করতে লাগলো। একটা ঝামেলা না বাঁধিয়ে এই লোকের শান্তি হবে না। ছায়া রিক্সায় উঠলো। অরণ্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে এসে ছায়ার পাশে বসলো। প্রথমে উঠতে চাইলে ছায়া উঠতে দিত না, তাই এই পদ্ধতি অবলম্বন। একি চলন্ত রিক্সায় কেউ ওঠে নাকি? হাত পা ভেঙে গেলে কি হতো? পাগল হয়ে গিয়েছেন নাকি? আতঙ্কিত ছায়ার চোখ মুখ। অরণ্য বেশ জোরে হেসে দিল। আপনি আমার কেয়ার কবে থেকে করছেন মিস? আমার হাত পা ভাঙলে আপনার কি? আপনি তো আমাকে বিয়ে করবেনই না। অরণ্য হাসতে লাগলো। আপনাকে এসব মানায় না ডাক্তার সাহেব, নিজের বাড়ি ফিরে যান।
এই শহরে আপনার কেউ নেই, আপনি থাকবেন কোথায়? ঝোঁকের বশে না হয় চলে এসেছেন, দয়া করে এখন চলে যান। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমার অনুভূতি আপনার শুধু আবেগ মনে হচ্ছে ছায়া করি। আমার ভালোবাসা আপনার চোখে পড়ছে না। আমি টিনেজার নই, আমি প্রাপ্তবয়স্ক এক যুবক। তাকান আমার দিকে। ছায়াকে অপর হাত দিয়ে টেনে কাছে আনলো, তার চোখের দিকে চোখ রাখলো। ছায়ার শরীর অনুরিত হলো, নিঃশ্বাস হলো ঘনতর। এই গমুট অনুভূতি সে চায় না। অরণ্যের এই হুটহাট আগমন তার এত বছরের সংযমে বাধা দিচ্ছে। কি দেখতে পাচ্ছেন এই চোখে? শুধুই আবেগ, ভালোবাসা দেখতে পাচ্ছেন না? আমার বুকের ভিতরের হাহাকার শুনতে পাচ্ছেন না? আমি যে আপনার ভালোবাসার কাঙাল ছায়া করি। এটা বলে হুট করে চলন্ত রিক্সা থেকে নেমে গেল অরণ্য। ছায়া ভরকালো, বেশ ভয় পেল। তড়িৎ গতিতে এসে রিক্সায় ফুট নামিয়ে পেছনে তাকালো। অরণ্য দাঁড়িয়ে আছে মুখে হাসি নিয়ে। ছায়া তাকাতেই অরণ্য চিৎকার করে বলছে, অবশেষে আপনি পিছু ফিরে তাকালেন ছায়া করি। এইভাবেই আমি আপনাকে আমার ভালোবাসার কাছে টেনে আনবো একদিন। ছায়া ক্ষণপ্রভার ন্যায় সামনে ফিরল, হাত দিয়ে আচমকা বুক চেপে ধরল, ঘন ঘন শ্বাস নিতে লাগলো। অরণ্যের প্রতিটা কথাই তার বুকে গিয়ে লাগলো, কর্ণগহ্বরে প্রতিধ্বনিত হতে লাগলো অনবরত। সে কি আসলে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে? রিক্সা এসে থামলো ছায়াদের বাড়ির সামনে। ছায়াদের বাড়ির বেশ নামডাক এলাকায়, হাজি বাড়ি বলে সবাই চিনে। ছায়া রিক্সা ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর ঢুকলো। ছায়াদের বাড়িটা দ্বিতল ভবন, বাড়ির পাশে বকুল ফুলের গাছ। বাড়ির আঙিনায় রয়েছে ছায়া আর রোজের হাতে লাগানো গোলাপ, সন্ধ্যা মালতী, চেরি, কামিনী, বেলি ফুলের গাছ। ছায়া বাড়ি থাকতে সে নিজে এসব পরিচর্যা করত, কিন্তু তার অনুপস্থিতিতে রোজা এসব দেখাশোনা করে। বাড়িতে ঢুকতেই রোজ কোথা থেকে দৌড়ে সে ঝাপটে ধরে। আপু, তুমি এসেছো? আমি তোমাকে খুব মিস করেছি। এইবার তাড়াতাড়ি ফিরতে দিব না, আমরা খুব মজা করব। রোজ এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছাড়লো ছায়াকে। রোজের চোখে মুখে বিরাজ করছে অনাবিল হাসি, প্রফুল্লতা। বহুদিন পর প্রাণ প্রিয় বোনকে কাছে পাবার তীব্র আনন্দ। ছায়া রোজের ললাটে দীর্ঘ চুম্বন দেয়, মাথায় আদরে হাত বিলিয়ে উত্তর দেয়, আমি 13 দিনের ছুটি নিয়ে এসেছি, এইবার আর জলদি যাচ্ছি না। রোজ যেন খুশিতে আত্মহারা। সে চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলল। তার চিৎকার চেঁচামেচিতে ছাড় মা মীরা বেগম নিচে নেমে আসলেন। মেয়েকে বহুদিন পর দেখে আবেগে আপ্লুত হলেন। মান অভিমান ভুলে মেয়েকে কাছে টেনে নিলেন, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। আসবি বলে আসবি না? চোখ মুখ শুকিয়ে গিয়েছে একেবারে। ঢাকা কি খাওয়া দাওয়া করিস না? তুই গিয়ে রুমে গিয়ে গোসল কর, আমি রান্নার বসাচ্ছি। মীরা বেগম চিৎকার করে কাজের মেয়ে তুষিকে ডাকলো। কই রে তুষি, ফ্রিজ থেকে মাংস আর মাছ বের কর, সবজিগুলো কেটে রাখ, ছায়া এসেছে। রোজ গিয়ে বাবাকে ফোন দিল, বাবা অফিসে আছে, সন্ধ্যায় বাড়ি আসবে। রোজ বাবাকে ফোন দিয়ে জানিয়ে দেয় ছায়া এসেছে। রেজাউল সাহেব এবার তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে। ছায়ার মনটা খুশি হয়ে গেল যেন সবকিছু আগের মতো পেয়ে। মানুষ পরিবর্তনশীল, হয়তো তারাও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সব ঠিক করতে চাইছে। কিন্তু তার মনে যে ক্ষত হয়েছে, সেই ক্ষত পূরণ হবে কিভাবে? ছায়া নিজের রুমের দিকে পা বাড়ালো। নিজের রুমে পা রাখতে ছায়ার মনে ভালো লাগা ছুঁয়ে গেল। কতদিন পর, কত মাস পর এসেছে, সব আগের মতোই আছে, শুধু সে নিজেই বদলে গেল। মেয়েকে কাছে পেয়ে রেজাউল সাহেব আবেগে আপ্লুত হলেন। মেয়ে দূরে একা থাকলে বাবা মায়ের যে কেমন দুশ্চিন্তা হয় সেটা কেবল বাবা মায়েরাই বোঝে। ছোট মেয়ের কল পেয়ে তিনি বাজার করে দ্রুত বাসায় আসে। কই গো মীরা, এদিকে আসো। বেশ উত্তেজিত হয়ে রেজাউল সাহেব স্ত্রীকে ডাকলেন। মীরা বেগম মাত্রই সারাদিনের পর বিছানায় পিঠ লাগিয়েছিল। স্বামীর এমন ডাক শুনে গিয়ে দেখে কত বাজার সাজার। বুঝলেন মেয়ে আসার খুশিতে এসব। মেয়ের মনটা এবার গললেই হয়। মীরা বেগম রেজাউল সাহেবের হাত থেকে বাজারগুলো নিয়ে বলল, আপনার মেয়ে এসে খেয়ে দিয়েই ঘুম দিয়েছে, গিয়ে দেখে আসুন। সারাদিনের ধকল শেষে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। রেজাউল সাহেব ধীর পায়ে মেয়ের ঘরের দিকে গেলেন। ছায়ার ঘরটা দোতলার দক্ষিণমুখী। তিনি দেখলেন মেয়ে লাইট নিভিয়ে ঘুমিয়ে আছে। জানালা দিয়ে
থেকে থেকে আলো আসছে। মেয়ের মুখটা এইটুকুন আলোয় দেখার চেষ্টা করলেন। চোখের নিচে কালি পড়ে গিয়েছে। মেয়ের পাশে বসলেন। ঘুমন্ত মেয়ের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিলেন। ছায়া ঘুমের মধ্যে বুঝলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার ঘুম খুব পাতলা, কিঞ্চিৎ শব্দেও ঘুম ভেঙে যায়। ছায়া পিটপিট করে চোখ খুলে বাবাকে দেখে, চোখে হাসে। এই যা, মামুনির ঘুম তো দেখি ভেঙে গেল। ব্যাপার না বাবা, কেমন আছো? আজ এত জলদি বিকেল বিকেল অফিস থেকে চলে এলে যে? আলহামদুলিল্লাহ ভালো আছি, অফিস থেকে চলে এসেছি। এতদিন পর এলে তাই চলে এলাম। কিন্তু তোমাকে দেখে ঠিক লাগছে না। রাতে কি ঘুম কম হয়? আমি একদম ঠিক আছি। পরীক্ষার জন্য একটু একটু রাত জাগতে হয়েছে, তাই এমন লাগছে। আজ তোমার ফুপু আসবে, সাথে কিয়ারা আসবে। ওদের আসার কথা শুনে ছায়া মৌনতা অবলম্বন করলো। রাজাউল সাহেব বুঝলেন। মাত্রই এলাম অফিস থেকে, আমি গিয়ে হাত মুখ ধুচ্ছি, তুমি ঘুমাও। ছায়ার আর চোখে ঘুম আসবে না। বাবা চলে গেলে সে আস্তে আস্তে উঠে জানালার পাশে যায়। আকাশের দিকে তাকায়। বৃষ্টি হবার দরুন আকাশ বেশ পরিষ্কার। মেঘের কোনো আনাগোনা নেই। কয়েকটা নাম না জানা পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে। হঠাৎই তার মনে হয় অরণ্যের কথা। বাড়িতে গেল ঠিকভাবে, নাকি জেদ ধরে এখানে পড়ে থাকবে? চিল্লাচিল্লির আওয়াজে ছায়ার মনোযোগ ছিন্ন হয়। নিচ থেকে আওয়াজ আসছে। সে নিচে যায়, গিয়ে দেখে তার ফুপু রওশনারা বেগম এসেছে। ফুপুকে তার একদমই পছন্দ না। মহিলাটা খুবই চতুর, আরণ লোভী। কাউকে ছোট করতে দুইবার ভাবে না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তাকেও তো কম নাজেহাল করেনি। ড্রয়িং রুমে যেমন মাছের বাজার বসেছে। ছায়ার বিরক্ত লাগছে। ছায়ার দাদি হামিদা বানু, ছোট চাচি মালাও এসেছে। দাদি হামিদা বানু খুবই ভালো মানুষ, নিজের পরিবারকে ভীষণ ভালোবাসে। ছায়াকে নাতি নাতনিদের মধ্যে যেন একটু বেশি স্নেহ করেন, তাই বয়সের ভারে নুয়ে পড়লেও এসেছেন। হামিদা বানু ছোট চাচা মিজান হকের সাথে থাকেন। মিজান হকের বাড়ি ছায়াদের পাশের বিল্ডিংটাই। মিজান সাহেবের 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা ছায়ার ছোট, মিম ঝিম, একই ক্লাসে পড়ে, ক্লাস 8-এ। ওরা জমজ। আর ছেলেটা সব চাইতে ছোট, ক্লাস 5-এ পড়ে, রুহান। রোশনারা বেগমের 1 ছেলে 1 মেয়ে, কিয়ারা আর রবিন। মেয়েটা এবার ইন্টারে পড়ে, আর ছেলেটা ছায়ার বড়, মাস্টার্সে পড়ে। রোশনারা বেগম এসে ছায়ার মা মীরা বেগমকে বললেন, ভাবি কেমন আছো তোমরা? শুনলাম ছায়া এসেছে, তা সে কই? বয়স তো কম হলো না, কলঙ্ক তো আছেই, বিয়ে শাদী হবে নাকি সন্দেহ। আরও বয়স বাড়লে তো সম্ভাবনাটাও থাকবে না। মীরা বেগম খুব রেগে গেলেও প্রকাশ করলেন না। মীরা বেগম ভীষণ কঠিন প্রকৃতির মহিলা। মেয়েদের সবসময় নজরে নজরে আর কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেই বড় করেছেন। মেয়েদের খুব ভালো করে চেনেন তিনি। মেয়েদের সামনে এত ভালোবাসা প্রকাশ করেন না ঠিকই, কিন্তু মেয়েদের ক্যারিয়ার ভবিষ্যৎ নিয়ে 1 ফোঁটা ছাড় দেন না তিনি। মেয়েদের সুখী দেখতে চান তিনি। মীরা বেগম দাপটের সাথে জবাব দিলেন, কি যে বলেন না আপা, ছায়ার বয়স বেশি হলো কোথায়, মাত্র 23, খুব বেশি বয়স না। আর বিয়ের কথা বললে মেয়ে আমার খুব বড় বড় ঘর থেকে বিয়ে আসে, ওর পড়াশোনার জন্য দেই না। রোশনা বেগম দমে গেলেন। তিনি সব সময় চাইতেন তার ছেলে রবিনের সাথে বিয়েটা দিতে, কিন্তু কিছুতেই ভাই আর ভাবিকে রাজি করাতে পারলেন না। মালা এবার মুখ বাঁকিয়ে বলেন, ভাবি কেউ জেনে শুনে এই মেয়েকে ঘরে তুলবে? যে সব বিয়ে আসে তারা মনে হয় জানে না, জানলে আর আসতো না। রোশানা বেগমের মুখটা চকচক হয়ে যায়। এবার তিনি একটু সুযোগ পেয়েছেন। হ্যাঁ ভাবি, বলছিলাম কি, আমি তো ছায়াকে নিজের মেয়ের থেকে কম দেখি না। আমি সব জেনেই ছায়াকে ঘরে তুলতে চাই। এবার মীরা বেগম ভয়ানক রেগে গেলেন। অগ্নিঝরা কণ্ঠে উত্তর দিলেন, আমার মেয়েটা আপনি সবার থেকে বেশি পবিত্র, ফুলের মতো স্নিগ্ধ। কেউ আমার মেয়ের সম্পর্কে একটা বাজে কথা বললে আমি মেনে নিব না। আর অনেক হয়েছে, এতদিন চুপ ছিলাম, সবাই যা ইচ্ছা বলেছে আমার মেয়েকে। এইবার কাউকে ছেড়ে কথা বলবো না। আপা, আপনার ছেলে তো নেশা করে, বহু মেয়েলি বিষয়ে জড়িত, সেই খোঁজ রাখেন? রোশনা বেগম চোখ মুখ কুঁচকে বসে রইলেন। আর মালা কিছুটা ভয় পেল। শত হলেও সে ছোট বউ। ভাবে মীরা বেগমের অনেক পরে এসে বিয়ে করে এসেছে। হামিদা বানু এতক্ষণ সব চুপচাপ শুনছিল। এবার তিনি মুখ খুললেন। খবরদার কইতেছি, আমার নাতিটারে কেউ কটু কথা কবি না।
আমার নাতিটার মতো ভালা মায়া এ যুগে পাওয়া মুশকিল। যা হয়েছে তা নিয়তির দোষ, এর দোষ না। ছায়া দূর থেকে দাদি আর মায়ের প্রতিবাদ শুনে কিছুটা শান্তি পেল। কিছু বছর আগে এমন করলে হয়তো সে মানসিকভাবে স্টেবল থাকতো। সে আর ওদের সামনে গেল না, নিজের রুমে পুনরায় গিয়ে দরজা লাগিয়ে দিল। রাতে রোজ এসে দরজায় অনবরত ঠকঠক আওয়াজ করছে। মেয়েটা এত চঞ্চলা প্রকৃতির, একদম 1 মিনিটও এক জায়গায় শান্তিতে বসতে পারে না, দাঁড়াতে পারে না। ছায়া এসে দরজা খুলতে হুড়মুড়ে প্রবেশ করে ঘরে, হাঁপাতে হাঁপাতে বলে, আপু খেতে আসো। তুই যা, আমি আসছি। রাতে সবাই মিলে খেতে বসেছে। হামিদা বানু কয়েকটা দিন বড় ছেলে রেজাউলের কাছে থাকবে। আজ বহুদিন পর পরিবারের সবাই একসাথে জমা হয়েছে। তা ছায়া মামুনি, পরীক্ষা কেমন হয়েছে? ছায়ার চাচা মিজান সাহেব আদুরে গলায় জানতে চাইলেন। জি চাচু, ভালো হয়েছে। ছায়া, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিয়ে করবে না? মালা যেন ইচ্ছা করে ছায়াকে অপ্রস্তুত করতে চাইল। মালা, মেয়েটা খেতে বসেছে, কেন এইসব কেন বলছো? সময় জ্ঞানটা আজও হয়নি তোমার? মিজান সাহেব ধমক দিলেন নিজের স্ত্রীকে। বড্ড অপ্রয়োজনীয় কথা বলে। রসুন আরা বেগম বেশ আক্রোশের সাথে বলে উঠে, বিয়ে করবে কিভাবে? পুরনো প্রেমিককে ভুলতে পারলে তো? খাওয়ার টেবিলে সবাই কিছু সময়ের জন্য চুপ হয়ে গেল। ছায়া নিজেও অবাকের শেষ সীমান্তে। একটা দিন নিজের বাসায় এসে শান্তি নেই। এবার হামিদা বানু নিজের মেয়েকে শাসন করলেন। কেউ ধোয়া তুলসী পাতা না রসো, কথা সামলায় কইবি। আমার নাতি লেখা একদম চ্যাটাং চ্যাটাং কথা শোনাবি না। তোর ইতিহাস শুরু করলে শেষ হইব না। রোশন আরা বেগম দমে গেলেন। মীরা বেগম সব শুনেও কিছু বললেন না। এখানে বড়রা আছে, তাই কিছু বলাটা ভালো দেখাবে না। তবে ঠিক সময়ের অপেক্ষায় থাকলেন। বড়দের খাবার শেষ হলে মিম, ঝিম, রোহান, রুজ, কিয়ারা বসে যাবে। আগে বড়দের খাবার দিয়ে নেই। মীরা বেগম বললেন, আগে ছোটদের দিয়ে নিতে মীরা। রেজাউল সাহেব মীরাকে বললেন, ওদের খেতে অনেক দেরি লাগবে, তাই বড়দের আগে দিয়ে নিয়েছি। সবাই খেলেও ছায়ার আর খেতে ইচ্ছে করলো না। প্লেটে খাবার বাকি রেখে উঠে গেল। এ কি মা, খাবার রেখে কোথায় যাচ্ছ? বসো, খাবার শেষ করো। ছায়া চলে যায় উপরে, কারো কথা কানে না নিয়ে। এইখানে আর ওদের দেখতে ইচ্ছে করছে না। রোহান, রোজ, মিম, ঝিম আর কিয়ারা খাবার শেষ করে ছায়ার রুমে দৌড়। কাজিন মহলে ছায়া খুবই জনপ্রিয়, তাকে সবাই খুব ভালোবাসে। সবাই এসে ছায়াকে জড়িয়ে ধরল। আপু, আমরা জানো তোমাকে কত মিস করেছে এই এতগুলো। রোহান হাত দুটো দুপাশে ছড়িয়ে ছায়াকে দেখিয়ে বলল। ছায়া রোহানকে কোলে বসিয়ে বলল, তাই নাকি সোনা? আমিও তোমাকে এতগুলো মিস করেছি। এটা বলে রোহানের গালে টুপ করে একটা চুমু খেলো। এই ছায়া আপু, তোমার চুল দেখি অনেক লম্বা হয়ে গিয়েছে, কি সুন্দর। কিয়ারা খুশিতে গদগদ হয়ে বলল। ছায়ার চুলে হাত গুজে ছায়া কিয়ারাকে তার পাশে বসতে ইশারা করলো। বলতে দেরি হলো, কিয়ারার বসতে দেরি হলো না। ছায়ার গা ঘেঁষে বসে গেল। মিম, ঝিম তো ছায়ার বিছানায় উঠে ছায়ার চুলে হাত বিলানো শুরু করে দিল। এই ছায়া আপু, আমি বেনি করে দে। মিম এটা বলতেই ঝিম না করে দেয়। সে বলা শুরু করে, না ছায়া আপু, মিমকে দিও না, আমি করে দেই বেনি। কে বেনি করে দিবে এটা নিয়ে মিম ঝিমের মাঝে তুমুল ঝগড়া। মধ্য দিয়ে রোজ এসে দুইজনকে টেনে বিছানা থেকে নামায়। ছায়া ওদের ঝগড়া থামানোর চেষ্টা করে। মিম ধরেছে ঝিমের চুলে আর ঝিম ধরেছে মিমের কাপড় লটকে। ছায়া কিছুতেই ওদের ফিরিয়ে রাখতে পারছে না। শেষ অবধি একটা বিকট চিৎকার দেয় ছায়া। ওরা সবাই চুপ, একটা যেন ফেরেশতা হয়ে গিয়েছে। ছায়া মুচকি মুচকি হাসে। এই ঝিম এদিকে আয়, এই মিম তুইও এদিকে আয়। মিম আর ঝিম গুটি গুটি পায়ে হেঁটে ছায়ার দুই পাশে দাঁড়ায়। কাল সকালে বেনি করে দেবে মিম, আর দুপুরে করে দেবে ঝিম, ওকে? ওরা দুইজনে মাথা নাড়ায়, আবার একজন আরেকজনকে মুখ ভেঙচে দেয়, চোখ মুখ কালো করে। আচ্ছা, তবে তোরা গিয়ে খেলাধুলা কর, আমি একটু ঘুমাই, কাল আড্ডা দেওয়া যাবে। ওরা চলে যেতেই ছায়া দরজা আটকে ঘুমিয়ে পড়ে। অরণ্য একটা হোটেল বুক করে নিয়েছে, কিছুদিন এখানে থাকবে।
মেয়েটাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না তার, কিন্তু ডক্টরদের নিজেদের ব্যক্তিগত লাইফ থেকে বেশি প্রায়োরিটি দিতে হয় রোগীদের ভালো থাকা আর জীবন ডক্টরদের উপর ডিপেন্ড করে। তাই চাইলে অরণ্য 2-3 দিনের বেশি থাকতে পারবে না। এসব ভাবতেই অরণ্য হতাশার নিঃশ্বাস ফেলে। তখনই একজন কল করে অরণ্যকে। নম্বরটা আশিকের। দোস্ত, আয়নের বিষয়ে কিছু পেয়েছিস? ছেলেটা যেমন চরিত্রহীন তেমন মারাত্মক ডেঞ্জারাস। অন্যর জমি দখল করা, মারামারি তো আছেই। তবে আমি মনে করছি ছেলেটা মার্ডারের সাথেও যুক্ত থাকতে পারে। একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, সবসময় প্রমাণ পাওয়া মুশকিল, তবে আমি চেষ্টা করছি। অরণ্য বেশ চিন্তিত হলো ছায়াকে নিয়ে এসব শুনে। রাগের বশে ছায়া আহানকে সত্যি বিয়ে করে ফেলবে না তো? আশিক আবারও বলল, রিসেন্ট আহানের ডিভোর্স হয়েছে শুনলাম। কার সাথে হয়েছে কিছু জানিস? তার এক্স ওয়াইফের কন্ট্যাক্ট ইনফোটা দিতে পারবি? হ্যাঁ অবশ্যই, এইটার এমন কি? ধন্যবাদ রে। বাসায় আসিস ভাবিকে নিয়ে? হ্যাঁ আসবো একদিন সময় করে, প্রাণ আর অভিক মিলে। আমরা একদিন বসি। আমি ঢাকায় ব্যাক করলে আড্ডা দেওয়া যাবে। আরও টুকটাক কিছু কথা বলে অরণ্য রেখে দেয়। তার আরও অনেক কিছু জানা বাকি। আশিকের ফোন রাখতেই অরণ্যের বাবা ফোন দেয়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।